আজকে আমি অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে সপ্তম অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আলোচ্য সূচির মধ্যে যে বিষয়গুলো আমরা দেখতে পাব তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গান্ধীজির উত্থান সহ গান্ধীজির সর্বভারতীয় আন্দোলনের কিছু ঘটনা। তো প্রথমে গান্ধী যুগ বলতে আমরা কি বুঝি? গান্ধী যুগ উনিশশো 15 থেকে 1948। এই 1915 সাল থেকে 1948 সাল পর্যন্ত ইতিহাসে গান্ধীজির একটা বিশাল ভূমিকা আমরা দেখতে পাব। তো তোমাদের গান্ধীজির যে টপিকটা এই সপ্তম অধ্যায়ে আলোচিত হয়েছে সেখানকে সেই বিষয়টি আলোচনা করতে গেলে আগের লেসনে আমরা শেষ পর্যায়ে দেখতে পাব ভারতবর্ষের রাজনীতিতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সহ বিভিন্ন গুপ্ত বিপ্লবী আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন, সবশেষে আন্দোলনের ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি সর্বভারতীয় স্তরে একজন যোগ্য নেতার অবশ্যই দরকার। এর আগে 1916 সালে বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে ভারতবর্ষে জাতীয় আন্দোলন পরিচালিত হয়েছিল। আমরা হোম রুল লীগের কথা জানতে পারবো। 1916 লখনৌ চুক্তি বা লখনৌ চুক্তি, এনি বেসান্ত, বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল। ভারতীয় রাজনীতিতে গান্ধীজির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই দেখতে পাবো 1869 খ্রিস্টাব্দের 10রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম। পিতা করমচাঁদ উত্তমচাঁদ গান্ধী, মাতা কস্তুরবা গান্ধী। ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে তিনি ওকালতির কাজে দক্ষিণ আফ্রিকায় যান। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ইংরেজ সরকার, সেখানে কালা আদমিদের উপর শ্বেতাঙ্গ সরকারের যে বর্বর অত্যাচার, সেই বর্বর অত্যাচারের বিরুদ্ধে গান্ধীজি রুখে দাঁড়ান। সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে তিনি প্রবাসী ভারতীয়দের উপর শ্বেতাঙ্গদের সরকারের যে অকথ্য অত্যাচার, নির্মমতা, সেটির বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন এবং সেখানে ফলপ্রসূ হয়ে তিনি দাবি দাওয়া আদায় করার চেষ্টা করেছিলেন এবং করেও ছিলেন, এবং শ্বেতাঙ্গ সরকার সেটা তার অনেক দাবি মানতে বাধ্য হয়েছে। সেই আন্দোলনের সাফল্যের সার্টিফিকেট নিয়ে 1915 সালে ভারতে পদার্পণ করলেন মহাত্মা গান্ধী। গুজরাটের সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করে সেখানে তিনি বসবাস শুরু করলেন। এবার আমরা আসব যে সত্যাগ্রহ আদর্শটা কি? গান্ধীজির রাজনৈতিক অধিকার আদায়ের অস্ত্র হিসেবে আমরা সত্যাগ্রহের কথা জানতে পারি। সত্যাগ্রহের দুটি মূল আদর্শ ছিল। এক, সত্যের প্রতি একান্ত অনুরাগ। দুই, অহিংস উপায়ে সত্যের পথে এগিয়ে চলা। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সত্যাগ্রহ নীতি প্রয়োগের মাধ্যমে সারা দেশে এক আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে শক্তিশালী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সশস্ত্র পথে ভারতবর্ষ থেকে তাদের বিরুদ্ধে লড়ে
উঠতে পারা যাবে না। তাই ভারতবাসীর নৈতিক শক্তি ও অহিংস পদ্ধতিকে ভিত্তি করে তিনি অধিকার ও সম্মান রক্ষার সংগ্রামে অবতীর্ণ হতে সত্যাগ্রহের আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি সত্যের প্রতি অবিচল আস্থা তাকে রাখতে হবে যারা এই আন্দোলনটা করবে গান্ধীজি বিশ্বাস করতেন যে আদর্শের প্রয়োগের দ্বারাই ভারতকে ব্রিটিশ কবল থেকে মুক্ত করা সম্ভব হবে। এই হচ্ছে তোমাদের সত্যাগ্রহের আদর্শ। এর আগে আমি কি বললাম যে 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে পদার্পণ করলেন, সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করলেন সবরমতী নদীর তীরে। তখনও পর্যন্ত ভারতবর্ষের রাজনীতিতে যোগ্য নেতার অভাব ছিল এবং গান্ধীজি সম্পর্কে বিশেষ পরিচিতি ছিলেন না। গোটা ভারতবর্ষে গান্ধীজি ততখানি পরিচিতি ছিলেন না। সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে গান্ধীজি ভারতবর্ষের 3টি আঞ্চলিক আন্দোলন পরিচালিত করেছিলেন। কয়টি বললাম? 3টি আঞ্চলিক আন্দোলন। পরিচালিত করেছিলেন। তার 1 চম্পারণ সত্যাগ্রহ, 2 খেদা কৈরা সত্যাগ্রহ, 3 আহমেদাবাদ সত্যাগ্রহ। 1917, 1918, 1918। এই 3টি আঞ্চলিক আন্দোলনে গান্ধীজির বিশাল ভূমিকা ছিল। আমরা দেখতে পাবো, একটু আলোচনা করি। চম্পারণ সত্যাগ্রহ কি? বিহারের চম্পারণে নীল চাষ করাকে কেন্দ্র করে ইংরেজ সরকারের বিরুদ্ধে চম্পারণবাসী আন্দোলন করেছিলেন। ঘটনাটা কি হয়েছিল যে বিহারের চম্পারণে ইউরোপীয় নীলকর সাহেবদের দাপটে কৃষকদের জীবন দুর্বিষহ অবস্থায় পড়েছিল। নীলকর সাহেবরা স্থানীয় কৃষকদের জমিতে, তাদের নিজস্ব জমিতে জমি চাষ করাতে বাধ্য করতেন এবং 3 কাঠা নীল দিতে বাধ্য করতেন কর হিসেবে। তা কি বললাম যে নীলকর সাহেবের স্থানীয় চাষীদের জমিতে নীল চাষ করাতে বাধ্য করত। তাদের যে নিজস্ব জমি আছে সে বিঘাতে 3 কাঠা হিসেবে খাজনা দেওয়ার ব্যবস্থা করতে হতো এবং সেখানে বলা হতো যে নীল চাষ করা হবে, সে নীল চাষটা করার পর সে নীলটা আবার তাদেরকেই বিক্রি করতে হবে। সেই হিসাবে বোঝা যাচ্ছে যে তারা সঠিক মূল্য দিত না। এরই বিরুদ্ধে সেখানকার বিহারের চম্পারণের কিছু কৃষক গান্ধীজির রুখে দাঁড়ালেন এবং গান্ধীজির কাছে খবর পাঠালেন বা সাহায্য চাইলেন। গান্ধীজি তার বিশিষ্ট সহযোগী বাবু রাজেন্দ্র প্রসাদ, কৃপালিনী, ব্রজকিশোর প্রসাদ, মহাদেব দেশাই প্রমুখের সহযোগিতায় সেখানে গেলেন এবং সেখানে গিয়ে সবকিছু শোনার পর তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন। গান্ধীজির চাপে সরকার বাধ্য হলো বিহারের চম্পারণবাসীদের দাবি দেওয়া কিছুটা হালকা করতে বা মানতে। কি বলা হলো যে প্রবল আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকার নীল কমিশন গঠন করতে বাধ্য হলেন এবং সেই কমিশনে গান্ধীজিকে রাখার সিদ্ধান্ত হলো। এইখানে আমরা সেটা দেখতে পাবো যে গান্ধীজির সত্যাগ্রহ আদর্শ এখানে সফলতা পেল আর চম্পারণ সত্যাগ্রহের মধ্য দিয়ে গান্ধীজি কৃষক সমাজের কাছে পরিচিতি লাভ করলেন। তাহলে বিহারের চম্পারণ সত্যাগ্রহ ঘটনাটা বোঝা গেল মোটামুটি। এবার আসি খেদা বা কৈরা সত্যাগ্রহ, এটা গুজরাট। খাজনা মকুবের দাবিতে আমরা জানি যে এর কিছুদিন আগে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব গোটা বিশ্বে পড়েছে, তার মধ্যে ভারত অবশ্য।
প্রথম বিশ্বযুদ্ধের পর খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যায়। ইংরেজ সরকার তাদের ঘাটতি পূরণের জন্য খাজনার বৃদ্ধির হারটাও বাড়িয়ে দেয়। গুজরাটের কৈরাতে খাজনা মকুবের দাবিতে সেখানকার কৃষক সমাজ আন্দোলন করেছিল। ইংরেজ সরকার সে দাবি মানতে অস্বীকৃত হয়েছিল। পরবর্তীকালে গান্ধীজির কাছে খবর গেলে গান্ধীজি আসলেন, গান্ধীজির সঙ্গে আলোচনা হলো, সত্যাগ্রহ আন্দোলন পথে গান্ধীজি আবার অনশন শুরু করলেন এবং সেখানে গান্ধীজি আবারও জয়যুক্ত হলো এবং খাজনা মকুবের কিছুটা হলেও ইংরেজ সরকার তাদেরকে দিতে বাধ্য হয়েছে। সর্বশেষে আসছি আহমেদাবাদ সত্যাগ্রহ, এটা 1908, আগেটা 1908। এখানে কি ঘটনা, প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দেখলাম যে খাদ্যশস্য থেকে আরম্ভ করে সমস্ত কিছু দ্রব্যের, অপরিহার্য দ্রব্যের দাম লাগামহীন ভাবে বেড়ে যায়। বেড়ে যাওয়ার দরুন ভারতীয় আহমেদাবাদের মিল মালিকদের, শ্রমিকদের অবস্থা খুব দুর্বিষহ হয়ে ওঠে। তারা বেতন বৃদ্ধির দাবিতে কি করলেন, আহমেদাবাদের মিল মালিকদের কাছে আবেদন করলেন আমাদের বেতনটা কিছু বাড়ানো হবে। মিল মালিকরা বেতন বৃদ্ধি করবে না বলে জানিয়ে দিলেন। শ্রমিকদের সঙ্গে মিল মালিকদের গন্ডগোলের সূত্রপাত হলো এবং শ্রমিকরা গান্ধীজির কাছে খবর পাঠালেন। গান্ধীজি আসলেন, এসে দুই পক্ষের সঙ্গে আলোচনা করার পর সিদ্ধান্ত নিলেন যে প্রথম দিকে শ্রমিকরা বলেছিল যে 50% হারে খাজনা বেতন বৃদ্ধি করতে হবে। শ্রমিক মালিক পক্ষ বলেছিল যে তোমাদেরকে 20% হিসেবে দেওয়া হবে। দুই পক্ষের সমঝোতা না হয় গান্ধীজি ডাক করেছিল, গান্ধীজি এসেছিলেন, দুই পক্ষের সভা পরামর্শ করার পর 35% হারে খাজনা বেতন বৃদ্ধি করা হবে বলে মালিক পক্ষ স্বীকার হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, প্রতিটি ক্ষেত্রে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সফলতা পেল। এই সফলতার সূত্র ধরেই ভারতবর্ষের জাতীয় স্তরের নেতৃবৃন্দ উপলব্ধি করলো এই মুহূর্তে ভারতবর্ষে ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করতে গেলে গান্ধীজি অবশ্যই দরকার। গান্ধীজি প্রতিটি ক্ষেত্রেই গান্ধীজি সুনাম অর্জন করেছিলেন। এখানে আমরা কৃষকদের সাপোর্ট যেমন গান্ধীজি পেয়েছিল, পরবর্তীকালে আমরা দেখতে পাবো শ্রমিক শ্রেণীরও সহযোগিতা বা সাপোর্ট পেয়েছিল গান্ধীজি। এই সমস্ত কিছু লক্ষ্য করে গান্ধীজি পরবর্তীকালে ভারতীয় জাতীয় স্তরে অংশগ্রহণ করবে। এবার তোমাদের সিলেবাসে যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাওলাট আইন। রাওলাট আইন রাওলাট আইন 1919 মার্চ 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বৈপ্লবিক আন্দোলনের প্রতিকারের উপায় নির্ধারণের জন্য ব্রিটিশ সরকার, ইংরেজ সরকার, প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজ সরকার ভারতবর্ষে যে বৈপ্লবিক আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন করেছিল যা ভারতীয়দের পক্ষে মঙ্গলজনক ছিল না। ভারতীয়রা এরই বিরুদ্ধে বৈপ্লবিক আন্দোলনের প্রতিকারের উপায় নির্ধারণের জন্য এবং ভারতবর্ষে ইংরেজ সরকারের বিরুদ্ধে যখন ব্যাপক ঘোরতর বৈপ্লবিক আন্দোলন চলছে, সেই আন্দোলনগুলোকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিডনি রাওলাটের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছিলেন। তার নাম সিডিশন কমিটি বা রাওলাট কমিটি। সেখানে কি করা হলো, এই রাওলাট আইনকে কালা আইন বলা হয়। কেননা এই আইনের ধারাতে আমরা দেখতে পাবো যে এই আইন দ্বারা সরকার ইচ্ছা করে বা সন্দেহবশত যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে, এটি বলা হলো। বিনা প্ররোচনায় গ্রেপ্তার করে বিনা বিচারে তাকে আটকে রাখার ক্ষমতা সরকারকে দেওয়া হলো। সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করার অধিকার সরকারের হাতে যুক্ত হলো। এছাড়া জুরি ছাড়াই অর্থাৎ বিচারক ছাড়াই গোপন আদালতে বিচার
এবং সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে জামানত আদায় ইত্যাদি এই আইনের অন্তর্ভুক্ত হলো। এই যে কালা আইন, একটা সভ্য সমাজে বা সভ্য দেশে এটা চলতে পারে না। এরই বিরুদ্ধে ভারতবর্ষে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। গান্ধীজি কি প্রতিক্রিয়া দিলেন? যে রাওলাট আইনের প্রতিবাদে গান্ধী দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। গান্ধীজি আইন সম্পর্কে বলেছিলেন, আপিল নেহি, দলিল নেহি, উকিল নেহি। তারপর দেখতে পাবো দেশব্যাপী প্রতিবাদ, সারা দেশব্যাপী সত্যাগ্রহীদের সঙ্গে পুলিশদের সংঘর্ষ বাধে। রাওলাট আইনের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল তারই মর্মান্তক পরিণতি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জানতে পারবো এর পরবর্তীকালে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইনের প্রতিবাদে ডক্টর বি.ডি. শকুল বিশিষ্ট আইনজীবী, তিনি আইনসভার সদস্য পদ ত্যাগ করলেন। এই রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল কোথায়? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে। এবার জালিয়ানওয়ালাবাগ সম্পর্কে একটু আলোচনা করে নিই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 মার্চ 13। প্রথম বিশ্বযুদ্ধের শেষে পাঞ্জাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন চরমে উঠলে ডক্টর সৈফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপাল রাওলাট আইনের বিরুদ্ধে পাঞ্জাবে ব্যাপক আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনের ফলশ্রুতি হিসেবে ইংরেজ সরকার তাদেরকে গ্রেপ্তার করলেন। এই গ্রেপ্তারের প্রতিবাদে এবং রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের মাঠে নিরস্ত্র সমাবেশ হয়েছিল একটা। সেখানে 10,000 লোকের সমাবেশ হয়েছিল। সেই 10,000 সমাবেশে সেখানকার অত্যাচারী শাসক ছিলেন জেনারেল মাইকেল ও ডায়ার। সেই জেনারেল মাইকেল ও ডায়ার কোনো আগাম সতর্ক বার্তা না দিয়ে সেই জালিয়ানওয়ালাবাগের চারিদিকে ঘেরা মাঠে জনসভায় একটি দরজা ছিল সেই জালিয়ানওয়ালাবাগের মাঠে, সেই দরজার সামনে কামান বসিয়ে তিনি কি করলেন? তিনি গুলি বর্ষণ করলেন 10 মিনিট ধরে। 1600 রাউন্ড গুলি চালানোর পর হতাহতের সংখ্যা 379, আহতের সংখ্যা 1000। যদিও এর হিসাবটি সরকারি মতে, যদিও বেসরকারি মতে অনেক বেশি। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য সে মাঠের মধ্যেই ছিল একটা ইদারা, সেই ইদারার মধ্যে ঝাঁপ দিয়েছিল। প্রচুর লোক হতাহত হয়েছিল, সেটা আমরা পরবর্তীকালে সেটা জানতেই পারব। এই হত্যাকাণ্ডে কবিগুরু রবীন্দ্রনাথ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ তার ইংরেজ সরকার প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই হত্যাকাণ্ডের বিভৎসতা লক্ষ্য করে ব্রিটিশ সরকারের প্রতিনিধি, পরবর্তীকালে প্রধানমন্ত্রী চার্চিল, তিনি বলেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যে এইরকম ঘটনা আর ঘটেছে বলে আমার মনে হয় না। পরবর্তীকালে ইংরেজ সরকার বা ব্রিটিশ সরকার ক্ষমা প্রার্থনা করেছিল ভারতীয়দের কাছে, যেটা আমাদের পক্ষে উচিত হয়নি। শান্তি পূজারী গান্ধীজিও এই ঘটনার পর ক্ষুব্ধ কণ্ঠে বলেছিলেন, এই শয়তান সরকারের সংশোধন অসম্ভব, একে ধ্বংস করতেই হবে। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তোমরা টিকা হিসেবে পড়বে, এটি তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এরপরে তোমাদের আলোচ্য সূচি যেটা আসবে সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন। সর্বভারত আঞ্চলিক আন্দোলন আন্দোলনে গান্ধীজি জয়যুক্ত হওয়ার পর জাতীয় কংগ্রেস দল গান্ধীজিকে দায়িত্ব দিয়েছিলেন ভারতবর্ষের রাজনৈতিক আন্দোলন পরিচালনা করা। সেই হিসেবে আমরা প্রথমে দেখতে পাবো অসহযোগ আন্দোলন। সর্বভারতীয় স্তরে গান্ধীজি পরিচালিত যে 3টি আন্দোলন হয়েছিল তার মধ্যে এক অসহযোগ আন্দোলন 1920 থেকে 22, আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34,
ভারত ছাড়ো আন্দোলন 1942। অসহযোগ আন্দোলন তার মানে হচ্ছে এখানে ইংরেজ সরকারের বিরুদ্ধে অসহযোগিতা করা হবে। এখানে আমরা দেখতে পাবো অহিংস আন্দোলন, অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয়েছে। ভারতের জাতীয় মুক্তি সংগ্রামে অসহযোগ আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মাধ্যমে জাতীয় কংগ্রেস তার বিগত দিনের নরমপন্থী ও চরমপন্থী এই বিসর্জন দিয়ে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে তিনি আন্দোলন শুরু করলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। নতুন এক আন্দোলন শুরু করলেন, তার নাম অসহযোগ, অহিংস উপায়ে। সেই জন্যে তার নাম দেওয়া হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনে বিভিন্ন কারণ আমরা দেখতে পাবো। এক, স্বায়ত্ত শাসন অর্জনের ব্যর্থতা। কারণ স্বায়ত্ত শাসন অর্জনে ব্যর্থতা। ভারতের সর্বস্তরের মানুষ সরকারের উপর ক্ষুব্ধ ছিল। 1919 সালের মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনে ভারতীয়দের বিশেষ কিছু লাভ হয়নি। সেখানে স্বায়ত্ত শাসন অর্জনের কথা বলা হলেও পরবর্তীকালে ইংরেজ সরকার সেই আইনে স্বায়ত্ত শাসনের কথাটি অমিট করেছিল। এই স্বায়ত্ত শাসন অর্জনের ব্যর্থতা ভারতীয়দের ইংরেজ সরকারকে প্রতি বিদৃষ্ট করে তোলে। তাছাড়া আর্থিক সমস্যা, এক হচ্ছে স্বায়ত্ত শাসন অর্জনের ব্যর্থতা, অর্জনে ব্যর্থতা। দুই, আর্থিক সমস্যা। প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি হেতু গোটা ভারতবর্ষে ইংরেজ সরকারের বিরুদ্ধে জনসাধারণ ক্ষুব্ধ হয়েছিল। গান্ধীজি সেই ক্ষুব্ধতার সুযোগ নিয়ে আর্থিক সমস্যায় সমাধান করার জন্য তিনি অসহযোগ আন্দোলন করবেন বলে স্বীকার করেছেন। তাছাড়া সেই সময় কুখ্যাত রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড গান্ধীজিকে এগিয়ে নিয়ে গিয়েছিল ভারতীয়দেরকে নিয়ে আন্দোলন পরিচালনা করার। তাছাড়া সেই সময় বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, রাশিয়ার আন্দোলন, আয়ারল্যান্ডের সিনফিন আন্দোলন, এরকম বিভিন্ন আন্তর্জাতিক আন্দোলন বা ঘটনা, তারপর হচ্ছে তোমাদের তুরস্কের কামাল পাশা, এদের সুযোগ্য নেতৃত্ব গান্ধীজিকে অনুপ্রাণিত করেছিল অসহযোগ আন্দোলন শুরু করার। সেই সময় আমরা দেখতে পাবো মুসলমান সমাজের অংশগ্রহণ একটা দরকার আছে। গান্ধীজি লক্ষ্য করেছিলেন সেই সময় যে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয়ের পর তুরস্কের সুলতানের মর্যাদা খর্ব করা হয়েছিল। আমরা জানি যে তুরস্কের খলিফা রাজপ্রতিনিধি হিসেবে সম্মান পেত গোটা পৃথিবীতে। খলিফা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে মর্যাদা পেত। মুসলমান সমাজ ইংরেজ সরকার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেই হিসেবে ভারতীয় মুসলমান সমাজ ইংরেজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সে তার আগে পর্যন্ত ভারতীয়দের হিন্দু মুসলিমের মধ্যে একটা সমস্যার সূত্রপাত ছিল। গান্ধীজি এই সূত্রটাকেই সমাধানের চেষ্টা করলেন এবং গান্ধীজি সঙ্গে সঙ্গে খিলাফতিদের আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং বলেছিলেন তোমাদের সমস্যা আমারও সমস্যা। এবার উভয় পক্ষ, হিন্দু এবং মুসলিম, এই উভয় পক্ষ একসঙ্গে মিলেই যে অসহযোগ আন্দোলন শুরু করেছিল এবং খিলাফতিরাও গান্ধীজিকে সাপোর্ট করেছিলেন বলেই খিলাফত আন্দোলনের যখন কমিটি গঠন হয়েছিল সেখানে গান্ধীজিকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। এই অহিংস অসহযোগের আন্দোলনের কারণগুলো একটু তোমরা ভালো করে দেখবে। কুখ্যাত রাওলাট আইন, ও জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তারপরে হচ্ছে তোমাদের আন্তর্জাতিক পরিস্থিতি। এগুলো তোমরা খাতা তুলে নেবে। আন্তর্জাতিক পরিস্থিতি তো বললাম। এবার গান্ধীজির লক্ষ্য কি ছিল, আন্দোলনের লক্ষ্য কি ছিল না, এবার আন্দোলন গান্ধীজি এই সমস্ত কারণে গান্ধীজি আন্দোলন ঝাঁপিয়ে পড়লেন। এবার আন্দোলনের সূচনা নাগপুরে অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছিল এবং 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক অসহযোগ আন্দোলন শুরু হলো। এটা হচ্ছে আন্দোলনের সূচনা। কত? 1920 1 আগস্ট 1920
পয়লা আগস্ট অসহযোগ আন্দোলন শুরু হল। আন্দোলনের লক্ষ্য কি? আন্দোলনের লক্ষ্য খিলাফত সমস্যার সুষ্ঠু সমাধান। খিলাফত সমস্যার সুষ্ঠু সমাধান, জালিয়ানওয়ালাবাগের হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদান এবং স্বরাজ অর্জন, এই সমস্ত লক্ষ্য এই আন্দোলনের ছিল। এবার কর্মসূচি। তাহলে লক্ষ্য হচ্ছে এক, কি বললাম, খিলাফত সমস্যার সুষ্ঠু বা সম্মানজনক সমাধান, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে হত্যাকারীদের কঠোর শাস্তি প্রদান আর স্বরাজ অর্জন, এগুলো এই অসহযোগ আন্দোলনের লক্ষ্য। এবার কি কর্মসূচি? অসহযোগ আন্দোলনের কর্মসূচিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ইতিবাচক কর্মসূচিগুলোর মধ্যে তিলক স্বরাজ তহবিলে গঠনের জন্য 1,20,00,000 টাকা চাঁদা তোলা হয়েছিল। সালিসি বোর্ড গঠন করা হয়েছিল, 20 লক্ষ চরকা বিতরণ করার কথা বলা হয়েছিল। আর নেতিবাচক কর্মসূচির মধ্যে রাজকীয় খেতাব বর্জন, সরকারি পদ বর্জন, স্বশাসিত সংস্থাগুলোতে পদত্যাগ, সরকারি অফিস আদালত ছাত্র স্কুল কলেজ থেকে ইস্তফা আর আদালত বয়কট ইত্যাদি নেতিবাচক কর্মসূচির মধ্যেই পড়ে। তাহলে এক বললাম ইতিবাচক, দুই নেতিবাচক। তারপরে কর্মসূচিগুলো গৃহীত হওয়ার পর চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায় প্রমুখের নেতৃত্বে বাংলা ও পাঞ্জাবে ব্যাপক হারে অসহযোগ আন্দোলন শুরু হলো সর্বভারতীয় স্তরে গান্ধীজির নেতৃত্বে। এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে সর্বস্তরে যারা যে সমস্ত পদে ছিল, বিশেষ করে চিত্তরঞ্জন দাস আমরা দেখতে পাবো, পাঞ্জাবে লালা লাজপত রায়, চিত্তরঞ্জন দাস আইন ব্যবসা ছেড়ে দিলেন এবং আইন ব্যবসা ছেড়ে দেওয়ার পর তারপর যারা খাজনা ব্যাপারে আন্দোলন করেছিলেন, তারা বিভিন্ন রকম আন্দোলন করেছিলেন। যারা যে দায়িত্বে ছিলেন, ডাক্তার, সরকারি অফিস আদালত যারা ছিলেন, তারা সমস্ত কিছু বর্জন করেছিলেন এবং এই আন্দোলন ইংরেজ সরকার দমন করার জন্য ব্যাপক হারে চেষ্টা করেছিলেন। সে দমন করার জন্য উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ইংরেজ সরকার ব্যাপক হারে অত্যাচার করেছিলেন জনসাধারণের উপর। সেই অত্যাচারের মাত্রা খুব বেশি মাত্রায় চেয়ে যাওয়ায় সেখানকার জনসাধারণ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌরা গ্রামে উত্তেজিত জনতা থানা আক্রমণ করে থানায় আগুন লাগিয়ে দেয়। সেই থানায় 22 জন পুলিশকে পুড়িয়ে মারা হয়। গান্ধীজির কানে সে খবরটা পৌঁছার মাত্রই গান্ধীজি দেখলেন যে আন্দোলন অহিংস থেকে সহিংস পথে চলে যাচ্ছে। এই আন্দোলনকে গান্ধীজি বন্ধ করার সিদ্ধান্ত নিলেন এবং আন্দোলন প্রত্যাহার হলো 1922 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। আন্দোলন ব্যর্থ হওয়ার জন্য পরবর্তীকালে গান্ধীজিকে অনেকজন সমালোচনা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্রকে জাতীয় বিপর্যয় বলেছিলেন। মতিলাল নেহরু বলেছিলেন একটি অঞ্চলে জনতার পাপে গোটা ভারতবর্ষের জনসাধারণকে কষ্ট দেওয়া হলো। পরবর্তীকালে গান্ধীজি বলেছিলেন যে দেখুন, আমার আন্দোলনের সিস্টেমে ছিল অহিংস, সেখানে হিংসা প্রবেশ ঘটায় আমার নৈতিকতা আমি বিসর্জন দিতে পারি না, সেই হিসেবে এই আন্দোলনটা আমি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে ফিনিশিংয়ে এসে আমি সে কথাটাই বলবো যে অসহযোগ আন্দোলন ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে এক ব্যাপক ভূমিকা গান্ধীজি নিয়েছিল। পরবর্তীকালে গান্ধীজি এই আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তীকালে আমরা দেখতে পাবো গান্ধীজি অসহযোগ আন্দোলন করবেন, ভারত ছাড়ো আন্দোলন করবেন। এই আন্দোলনগুলোর মাধ্যমে ইংরেজ সরকার পরবর্তীকালে বুঝবে যে ভারতবর্ষে আর বেশি দিন রাখা বা থাকা যাবে না। তাহলে এ পর্যন্ত আমি আজকে কমপ্লিট করলাম। এর পরবর্তীকালে এসে বাদবাকি তোমাদের সিলেবাসে সম্পূর্ণ অর্ধেক যা আছে বাদবাকি থাকছে সেটা কমপ্লিট করে দেবো। তোমরা ভালো থাকো, বাড়িতে পড়াশোনা করো।